ছুটির দিনেও সচিবালয়ে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে নারী নির্যাতনের বিচারে গুরুত্ব। কৃষিকার্ড বিতরণের পরীক্ষামূলক উদ্বোধন পহেলা বৈশাখে টাঙ্গাইল থেকে। ট্রেন বাসে ঘরমুখো মানুষের ভিড়, নৌপথেও ফিরছেন অনেকে। যানজটের জায়গাগুলো মনিটর করছে সরকার, কাটছে এরা জ্বালানি সংকট। দেশে আর কারো আধিপত্য মানবে না জনগণ, মন্তব্য জামায়াত আমিরের। নির্বাচনে পরাজিতদের প্রশাসক নিয়োগ দিচ্ছে বিএনপি, অভিযোগ সংবাদ সম্মেলনে। হামলাকারীরা পরাজয় না মানা পর্যন্ত যুদ্ধবিরতি নয়, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে নাকচ মোস্তফা খামেনি। লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের। দেখছিলেন ক্রাউন্সম্যান সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলা নববর্ষ 1433-এর প্রথম দিনেই কৃষকদের কার্ড দিতে যাচ্ছে সরকার। পরীক্ষামূলকভাবে এই কার্ড দেওয়া হবে পহেলা বৈশাখ বা 14 এপ্রিল। এদিকে ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার বৈঠক শেষে এসব তথ্য জানান মন্ত্রী পরিষদ সচিব। আহমেদ সারওয়ারের রিপোর্টে বিস্তারিত। ঈদের ছুটির শুরুর দিনেও মন্ত্রিসভার বৈঠকে অংশ নিতে বেলা 12টার কিছু আগে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বেলা 2টায় মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব অপেক্ষমান সাংবাদিকদের জানান, আলোচ্যসূচি অনুসারে সম্পূরক বাজেট নির্দিষ্টকরণ অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রস্তাব অনুমোদন করা হয়। এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থার IFDA-তে বাংলাদেশের যোগদানের প্রস্তাবও অনুমোদন করা হয়। এছাড়া মন্ত্রিসভা ধর্ষণ ও নারী নির্যাতন মামলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংস্থা মিলে বিশেষ ড্রাইভ দেওয়ার সুমোটো সিদ্ধান্ত হয় বলে জানান নাসিমুল গনি। যেগুলো ধর্ষণ মামলা হচ্ছে দেশে বা হয়ে এসছে এর আগে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া, সবগুলো মিনিস্ট্রি মিলে, এগুলো রিলেটেড যারা আছেন সবাই মিলে, এবং যেখানে যতদূর যাওয়া দরকার সমস্ত দূর যাবে, কিন্তু এইগুলো সমাজের থেকে বন্ধ করার জন্য এবং এই জিনিসগুলোকে খুব দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এজেন্ডার বাইরে দুটো বিষয় আলাপ হয়েছে, যেটা বললাম যে শিলাবৃষ্টি হয়েছে গতকালকে, এটা এজেন্ডাতে ছিল না আমাদের, সেইটা আলাপ করা হয়েছে। শিলাবৃষ্টি হয়েছে এবং ফ্লাড হচ্ছে, এই জায়গায় মানুষজনের কষ্ট লাঘবের জন্য যে সাপোর্ট দেওয়া দরকার, সেটার জন্য ছুটির মধ্যে কৃষি এবং ত্রাণ মন্ত্রণালয় কাজ করে এখানে যে সাপোর্ট পার্টনার দরকার সেগুলো তারা দেবে, ডিটেল ওয়ার্কআউট করে। আর ইতিমধ্যে জেলা প্রশাসকদেরকে বলে দেওয়া হয়েছে। এর আগে সচিবালয়ে আসার পরপরই রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিশেষজ্ঞ এবং ঢাকার 2 সিটি প্রশাসকের সাথে আলোচনা করেন সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রী যেটা চান যে বিদেশ থেকে আমদানি না, অর্থাৎ আমাদের এখানে লোকাল যারা আমাদের এক্সপার্টরা আছে, আমাদের ইঞ্জিনিয়াররা আছে, এই বর্জ্য ব্যবস্থাপনায় মহানগরীকে ক্লিন করার জন্য যে সমস্ত ভেহিকেল দরকার, গাড়ি দরকার, সেগুলোর ব্যাপারে ওনারা কতটুকু সাহায্য করতে পারবেন, লোকালি বানিয়ে দিতে পারবেন কিনা, এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী সিরিয়াস। মশা শুধু ওষুধ দিয়ে নিধন করা যায় না, ওষুধের পাশাপাশি দীর্ঘদিনের অব্যবস্থাপনা, খাল, বিল, নর্দমা এবং ড্রেন পরিষ্কার অভিযান কিন্তু আমরা ক্লাস প্রোগ্রাম দিয়েছি, দক্ষিণেও দিয়েছে, আমরাও দিয়েছি। মন্ত্রিসভার বৈঠকের আগে বেলা 12:30টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কক্ষে কৃষিকার্ড প্রণয়ন সম্পর্কিত সেলের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে সিদ্ধান্ত হয় 14 এপ্রিল পহেলা বৈশাখে টাঙ্গাইলের সদর উপজেলায় কৃষকদের মাঝে কার্ড বিতরণের মাধ্যমে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রি পাইলটিং প্রকল্পের আওতায় এই কার্ড বিতরণ করতে যাচ্ছে সরকার। 11টি উপজেলায় একযোগে এই কার্ড বিতরণ করা হবে। আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের 1 মাস পূর্তি আজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে 17 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব গ্রহণের 1 মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতির এমন কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন যা মানুষকে আশাবাদী করে তুলেছে। আরও জানাচ্ছেন শুভ মাহফুজ। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে আবারও গণতন্ত্রের যাত্রা শুরু হয়। নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে প্রায় 2 দশক পর সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হিসেবে 17 ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিশ্বস্ততার সহিত পালন করিব, বিশ্বস্তার সহিত পালন করিব। একই দিন শপথ গ্রহণ করেন মন্ত্রিসভার অন্য সদস্যরাও। বঙ্গভবনে শপথ গ্রহণের রেওয়াজ থাকলেও এই প্রথমবারের মতো সরকারের শপথ হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়।
দায়িত্ব গ্রহণের পরে নিয়মিত সচিবালয়ে অফিস শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে আরেকটি অনন্য নজির স্থাপন করেন তারেক রহমান। ভিভিআইপি প্রোটোকল না নিয়ে চলাফেরা শুরু করেন তিনি। সাধারণ মানুষের মতোই রাস্তায় চলতে দেখা যায় সরকার প্রধানের গাড়ি। অনেক বড় চ্যালেঞ্জকে সামনে রেখে দায়িত্ব গ্রহণের 1 মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেন প্রধানমন্ত্রী। বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম একটি প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড, যেটি নিয়ে নানা অপপ্রচার চালানো হলে জনগণের মনে তৈরি হয় দ্বিধাদ্বন্দ্ব। সব অনিশ্চয়তা দূর করে তারেক রহমান 10 মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। শিক্ষা এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি ক্ষমতায়ন আমরা না করতে পারি, তাহলে অবশ্যই দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। 14 মার্চ ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সরকারি সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এতে দেশের হাজার হাজার মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মন্দির, বিহার ও গির্জার সেবকরা প্রথমবারের মতো সরাসরি রাষ্ট্রীয় ভাতার আওতায় এলেন। আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি। দারিদ্র্য বিমোচনের জন্য দেশে জাকাত ব্যবস্থাকে কিভাবে আরও কার্যকর ও সুশৃঙ্খল করা যায় সেই সম্ভাবনা খুঁজে বের করতে দেশের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। 10 থেকে 15 বছরের মধ্যে শুধুমাত্র জাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশের বহুলাংশে দারিদ্র্য বিমোচনে সম্ভব। সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে দেশের 53টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি নিয়েছে সরকার। আর কি কৃষি নির্ভর মিল ইন্ডাস্ট্রি করা যায়। বিএনপির নির্বাচনী ইশতেহারের আরেকটি প্রতিশ্রুতি ছিল কৃষক কার্ড। প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী 14 এপ্রিল, 1 বৈশাখ দেশের 8টি জেলার 9টি উপজেলায় পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড বিতরণ শুরু করার পরিকল্পনা রয়েছে। যারা ছোট কৃষক, ক্ষুদ্র প্রান্তিক কৃষক, মধ্যম কৃষক, তাদের কাছে আমরা এই কার্ডগুলো দিব। শুধু সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রেই নয়, সংসদীয় কার্যক্রমেও নিয়মিত অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদকে জবাবদিহিতার ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সংসদে উপস্থিতি ও কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সবাই। যেসব পরিবার তাদের সন্তান স্বজন হারিয়েছেন, যেসব আহত মানুষ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। টানা 7 দিনের সরকারি ছুটি শুরু হওয়ায় সকাল থেকে রাজধানী ছাড়া মানুষের ভিড় বাস, লঞ্চ ও রেল স্টেশনে। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ খুব একটা না থাকলেও তেলের সংকটে সময় মতো বাস ছাড়তে না পারার অভিযোগ বাড়ি ফেরা মানুষের। এদিকে পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির বলেছেন, অতিরিক্ত ভাড়া আদায় এবং পরিবহন চাঁদাবাজির সাথে আপোষ করবে না আইনশৃঙ্খলা বাহিনী। ফাঁকা ঢাকায় কোনো হুমকি নেই বলে জানান তিনি। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সকাল থেকেই কমলাপুরে ঘরমুখ মানুষের স্রোত। প্রতিটি ট্রেন কানায় কানায় পূর্ণ, যেন তিল ধারণের ঠাঁই নেই। সময় মতো ট্রেন ছাড়ায় ভিড় বেশি হলেও যাত্রীরা বেশ উৎফুল্ল। ভোর 6টায় ঢাকা থেকে প্রথম ট্রেন ছেড়ে যায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস। এরপর 6টা 45 চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস, 7:15 খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, 7:30 কিশোরগঞ্জগামী সিন্দুর প্রভাতী, 8টায় দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস। এদিকে বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে স্টেশন ও প্ল্যাটফর্মে প্রবেশের ক্ষেত্রে 3 ধাপে টিকিট চেক করা হচ্ছে। যে এত পরিমাণ ভিড়, মানে ভিতরে জায়গা নেই, যে একটা মানুষ ভিতরে দাঁড়াইবে এরকম জায়গা নাই ভিতরে। এখন কমলাপুরে যেতে এত লোক হয়, সামনে তো আরো অনেকগুলো স্টেশন আছে, সেখানে আরো লোক হতে পারে। অনেক ধাক্কাধাক্কি করে ঢোকা হয়েছে, আর 9 দিনের ছুটি পাইছি। ইনশাল্লাহ দোয়া রেখেন, ভালোভাবে জানি ঈদ করে আসতে পারি। কষ্ট হয়েছে, অনেক ভিড় ভিতরে। আপনি দেখতে পাচ্ছেন যে সামনের যে স্টেশনগুলো আছে, জানি না এই মানুষগুলো উঠতে পারবে কিনা। অন্যদিকে গাবতলী বাস টার্মিনালে নেই ঈদে ঘরমুখ মানুষের চিরচেনা ভিড়, তবে আছে বাসের সংকট। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি সংকটের কারণেই পাম্পে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। মাগুরাতে যাব, টিকিটের খুবই সংকট, মানে টিকিট নাই, টিকিট পাইতেছেন। এখন তো ভেঙে ভেঙে যাওয়া ছাড়া তার উপায় নেই। বাড়িতে তো যাচ্ছে অনেকদিন পরে, আনন্দ তো হচ্ছে, অনেক আনন্দ। বাড়িতে লোক আছে, শাশুড়ি আছে, তারপর আছে দাদি শাশুড়ি আছে, আমার আম্মু আছে, বোন আছে, অনেক আনন্দ হচ্ছে। যাত্রীর সংকট না,
গাড়িরও সংকট না, মেন সংকট হচ্ছে তেলের। কারণ আমরা যদি তেল না পাই আমরা গাড়ি কীভাবে চালাবো? এখনো মনে করেন রাজবাড়ী পলাশ পাম্পে আমাদের 4টা গাড়ি বসা আছে, তেল দিচ্ছে না, তেল নাই। যাত্রী কই দেখেন, আজকে যে ঈদের দিন ছুটির দিন দেখেন যাত্রী আপনারা নিজেরাই দেখেন, আপনারা তো ঘুরছেন টার্মিনালে, যাত্রী কই? শহরের ভিতর বিভিন্ন জায়গায় গলিতে গাড়ি কাউন্টার সব হয়ে গেছে, গাড়ি চলতেছে। টার্মিনাল ভেঙে ফেলা ছাড়া তো উপায় নেই, টার্মিনালে কোনো প্রয়োজন নাই তো বর্তমানে। ছাড়ার কথা ছিল হচ্ছে 11:15টায়, বাট এখন আসবে হচ্ছে 12:45-এ। টার্মিনালটি পরিদর্শন করেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। যানজট নিরসন, চাঁদাবাজি বন্ধ এবং বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে তাদের তৎপরতার কথা জানান। প্রতি বছর ঈদ যাত্রায় ঘরমুখী মানুষের অনেক সমস্যা হয়, বিশেষ করে সড়কে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। আবার অনেকে দেখা যায় ঈদের আগের দিন রওনা দেয়, বাড়িতে পৌঁছে সঠিকভাবে সেইটাও করতে পারে না। এই জন্য আমরা এবছর অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের ঈদ যাত্রায় যাতে যাত্রীদের কোনো ধরনের হয়রানি, টিকিটের মূল্য বেশি নেওয়া, রোডে কোনো ব্লকেট না হয়, যানজট না হয়, সেজন্য আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। সকলের সচেতনতা এবং সহায়তায় এবার ঈদ যাত্রা অতীতের যে কোনো সময়ের তুলনায় স্বস্তির হবে এমন প্রত্যাশার কথা জানান তিনি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ঈদকে কেন্দ্র করে যানজট হতে পারে এমন সম্ভাব্য স্থানগুলোতে সার্বক্ষণিক মনিটরিং আছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। বরিশালের বাকেরগঞ্জের গোমা সেতু উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ঢাকা বরিশাল মহাসড়কটি 2 লেনের, এটি আরও প্রশস্ত হওয়া দরকার। দ্রুততম সময়ের মধ্যে এই কাজ কিভাবে শুরু করা যায় সে বিষয়ে সরকার গুরুত্বের সাথে ভাববে বলেও জানান মন্ত্রী। এ সময় স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন সহ সড়ক ও জনপথের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। উচ্চতা কম হওয়ার কারণে বড় নৌযান চলাচলে বিঘ্ন হওয়ার বিষয়টি তুলে ধরে এ বিষয়ে সংবাদ প্রচার করেছিল বাংলা ভিশন। পরে 3 বছর ধরে কাজটি বন্ধ রেখে যথাযথ প্রক্রিয়া গ্রহণের পর এটির মাঝখানের স্প্যানের উচ্চতা 6 ফুট বাড়িয়ে আজ উদ্বোধন করা হলো সেতুটি। মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে 1.5 কোটি লোক ঢাকা ছাড়ছে, তো তাদের যাত্রাটা স্বস্তি করা বেশ চ্যালেঞ্জিং। কিন্তু আমাদের সরকার প্রধানমন্ত্রীর নির্দেশে যে প্রস্তুতি আমরা নিয়েছি, আমরা নিশ্চিত ইনশাআল্লাহ যাত্রীরা স্বাচ্ছন্দ্যে আরামদায়ক ভ্রমণের মাধ্যমে স্বজনদের কাছে যাবে, কোনো ব্যবসায় ঘটবে না। ঈদের ছুটির প্রথম দিনে সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলগামী মানুষের ভিড়। পরিবারের সদস্যদের নিয়ে স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পেরে খুশি নৌপথের যাত্রীরা। এবার মালপত্র আর জিনিস নিয়ে কুলিদের কাড়াকাড়ি নেই, নির্ধারিত ভাড়া দিয়ে স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন সবাই। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে দীর্ঘ ছুটিতে ঘরে ফেরা মানুষের ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে। কেউ যাচ্ছেন পরিবারের সদস্যদের নিয়ে, কেউ বা বন্ধুদের সাথে। ভিড় কম থাকায় স্বাচ্ছন্দ্যের যাত্রা। লং জার্নি ছোটবেলা থেকে করে আসছি, অনেক ভালো লাগে আমার। বরিশালে আশেপাশে অনেক নদী বেশি, তো লঞ্চটাই আমরা প্রেফার করি মেইনলি, আর এটা খুবই আনন্দদায়ক। গাড়িতে যে পরিমাণ হ্যাসেল আমাদের পোহাতে হয়, সেক্ষেত্রে আমরা লঞ্চে খুবই নির্বিঘ্নে, এবং আমরা ফ্রেন্ডসরা এসেছি, ভাই ব্রাদার, এনজয় করতে করতে আমরা যাচ্ছি। রাস্তাঘাটে আসতেও খুব ভালো লাগছে, কোনো যানজট নাই, খুবই ভালো লাগছে। অতিরিক্ত তেমন কোনো ভাড়াও নেয় নাই। অন্যান্য বছরগুলোর তুলনায় এবার কুলিদের টানা হেঁচড়া কম, অনেক যাত্রী এতে স্বস্তি প্রকাশ করছেন। সদরঘাট যে নিয়ম শৃঙ্খলাটা ওটা বর্তমানে ভালো করতে আছে, যে কোনো কুলির ঝামেলা নাই বা টার্মিনালে কোনো ঝামেলা নাই। প্রত্যেকবার গেটে আসলেই কুলিরা ধরে, বাট এবার আমাদের ওরকম ঝামেলা হয়নি। আমরা স্বাচ্ছন্দ্যে বাইক ঢুকাইছি, বাইক একদম লঞ্চে নিয়ে আসছি, কোনো ঝামেলা হয়নি। কোনো কুলিতেও ঝামেলা করেনি। এবার এক্সট্রা যে ফিসাটা দিয়েছে সেটা হচ্ছে ট্রলিটা আমাদেরকে ফ্রি দিয়েছে এবং এটা কোনো চার্জ নেয়নি। আগামী 1-2 দিনে যাত্রী চাপ বাড়বে বলে আশা লঞ্চ মালিকদের। ছুটির দিনগুলোতে এখন খুব অল্প কিছু মানুষই আমরা পাচ্ছি, এখনও চাপ শুরু হয় নাই। আমরা আশা করছি আগামীকাল থেকে আরও চাপ বাড়বে, কারণ আগামীকাল গার্মেন্টস ছুটি হওয়ার একটা কথা আছে, তো তখন চাপটা একটু বাড়তে পারে। দক্ষিণাঞ্চলগামী মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। সরকারি ঘোষণার পরেও বিড়ম্বনা কাটছে না পেট্রোল পাম্পের জ্বালানি সরবরাহে। আজও দীর্ঘ লাইনে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে ভোক্তাদের। ডিপো থেকে জ্বালানি না পেয়ে অনেক পাম্প স্টেশন রয়েছে বন্ধ। ভোক্তারা বলছেন, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ের জ্বালানি মজুদের কারণেই এই সমস্যা প্রকট হচ্ছে। তবে পেট্রোল পাম্প মালিক সমিতি বলছে, জ্বালানি মজুদের অভিযোগ সত্য নয়।
সরকার পর্যাপ্ত পরিমাণ জ্বালানি সরবরাহ না করাতেই এই সমস্যা দেখা দিয়েছে। বিস্তারিত মামুন আবদুল্লাহ রিপোর্টে। ঈদযাত্রা শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে ঘরমুখো লাখো মানুষকে নিয়ে ছুটছে বিভিন্ন ধরনের হাজারো যানবাহন। সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল ঈদে জ্বালানি তেলের কোনো সংকট থাকবে না, কিন্তু ঈদের ছুটির প্রথম দিন মঙ্গলবার দেখা গেছে আরও তীব্র হয়েছে জ্বালানি সংকট। রাজধানীর বেশিরভাগ স্টেশনের চিত্র একই রকম। যতদূর চোখ যায় গাড়ির এই দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ব্যবহৃত বাহনটির জন্য জ্বালানি সংগ্রহ করতে দেখা যায় ভোক্তাদের। জ্বালানি তেল পাওয়া নিয়ে বিড়ম্বনার নানা অভিযোগ ভোক্তাদের। অনেকগুলা পাম্প খোলা না কি অফ, এই কারণে এখানে চাপটা বেশি আমার মনে হচ্ছে। আমরা কিন্তু নিউজে দেখতেছি তেল পর্যাপ্ত আছে, কিন্তু আমরা এই যে পাম্পগুলোতে আসলে আমরা তেল ঠিকঠাক মতো পাচ্ছি না। তেল নাই, তো যদি থাকে তাহলে পাম্প কেন বন্ধ থাকে? ওর তেলের মধ্যে কেরোসিন দেখতে পাচ্ছি পাম্পটা খুলে, তারপরে আমি ওখানে তেল নেই নাই, আবার আমি এখানে এসে সিরিয়ালে দৌড়ছি। আজকে প্রায় 40 মিনিট হইল আমি সিরিয়ালে আছি। আমরা ট্যাঙ্কি ফুল চাচ্ছি, কিন্তু ট্যাঙ্কি ফুল দিচ্ছে না। 200-300 টাকা করে নিচ্ছে, এটা আমাদের বিড়ম্বনা হচ্ছে, কষ্ট হচ্ছে যাত্রী। সিন্ডিকেটের কারণে এই ক্রাইসিসটা তৈরি হয়েছে। সিরিয়ালে আছি, এখন পর্যন্ত তেল পাই নাই, এখন পর্যন্ত তেল আসে নাই। কিছু কিছু স্টেশনের চিত্র ভিন্ন। একেবারেই জ্বালানি না পেয়ে এভাবেই শুয়ে বসে সময় পার করছেন পাম্প স্টেশনের কর্মীরা। বলছেন পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় ডিজেল বা অকটেন। বসে আছে, তেল নাই, তেল আসবে তারপর আবার স্টার্ট করবো। আমাদের যে ডিপো আছে এখান থেকে তেলই দেয় না, তেল তাও যদি দেয় 9,000, সর্বোচ্চ গেলে 13,000 লিটার, তাও আমাদের লিমিট আছে, লিমিটের ভিতরে দিতে হয়, তাও তেল সর্বোচ্চ রাত 12টা পর্যন্ত যায়। সংকট উত্তরণে সরকারকে দ্রুত মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাজ্জাদুল করিম কাবুল। সরকার তার পূর্ণ একেবারেই ওপেন করে তার হাতে একেবারে তেল শূন্য করতে চাচ্ছেন না। এটা মনে হয় কোনো পাম্প যদি বলে না আমার কাছে তেল নাই, তারা ওই ট্যাঙ্কের ভিতরে যে গ্যাস দিয়ে মাপার ব্যবস্থা আছে সেখানে যেও চেক করতে চলে যাচ্ছে। আরে হাজার হাজার লোকের সাথে কি প্রতারণা করতে পারে? পাম্প মালিকরা পারবে না। যদি সরকারের কাছে সাফিসিয়েন্ট স্টক থেকেই থাকে, যেটা ওনারা বলতেছেন, এটা প্যানিক বাইং হবে না। এটা হবে কি, আপনি যেভাবে প্রতিনিয়ত তেল ওই পেমেন্ট নিয়ে ডিপোতে যাবে, প্রত্যেক পাম্পকে এক এক গাড়ি করে ফুল তেল দিয়ে দেখ, তাহলে ওই তার ভিতরেও একটা আস্থা অর্জন হবে এবং সে সব পাম্পে তেল দিতে পারবে। সমস্যা সমাধানে স্টেশনগুলোতে কঠোর মনিটরিং এর দাবি সচেতন ভোক্তাদের। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের ওপর আর কারো আধিপত্য জনগণ মেনে নেবে না। চীনা দূতাবাসের সহায়তায় ঢাকা 15 আসনের নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, বাংলাদেশের উন্নয়ন ও এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ চীন যৌথভাবে কাজ করবে। আর তিস্তা প্রকল্প বাস্তবায়নকে চীনকে পূর্ণ সমর্থন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথাও জানান জামায়াত আমির। শুভ মাহফুজের রিপোর্ট। বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্কের 50 বছর পূর্তিতে সোমবার ঢাকা 15 আসনের নিম্ন আয়ের মানুষের মধ্যে চীন ও জামায়াতের যৌথ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। অনুষ্ঠানে বাংলাদেশকে চীনের বিশ্বস্ত বন্ধু উল্লেখ করে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, তিস্তা প্রকল্প বাস্তবায়ন সহ বাংলাদেশের যে কোনো উন্নয়নে পাশে থাকবে তার দেশ। এ সময় জামাত আমির বলেন, চীন বাংলাদেশের সব উন্নয়নে পাশে থেকেও দেশের অভ্যন্তরীণ বিষয়ে কখনো হস্তক্ষেপ করেনি। বাংলাদেশ সহ এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় দুদেশ একসাথে কাজ করবে বলেও জানান ডাক্তার শফিক। অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই, বাংলাদেশ থেকে সব কিছু নিয়েই তারা যখন তখন হস্তক্ষেপ করেন, কিন্তু চীন তা করে না। তিস্তা প্রকল্পের কথা মান্যবর রাষ্ট্রদূত এখানে উল্লেখ করেছেন। এটি বাংলাদেশের কান্না, উত্তরাঞ্চলের কান্না। আমরা এই কান্নার অবসান চাই, কিন্তু অতীতে এটা কেন বাস্তবায়ন হয় নাই এটা সবাই বুঝে, শিশুও বুঝে। আমরা ওই লিগেসি আর বহন করতে চাই না। নতুন করে কোনো দেশের আধিপত্য দেশের জনগণ সহ্য করবে না বলেও জানান জামাত আমির। আমরা জানিয়ে দিতে চাই, আমরাও স্বাধীন দেশের নাগরিক,
আমাদের নিজস্ব পররাষ্ট্রনীতি আছে। পরে অসহায় ও নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও চীনের রাষ্ট্রদূত। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়ে স্থানীয় সরকার ব্যবস্থাকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বিএনপি সরকার। অভিযোগ জামাত ইসলামের। মঙ্গলবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন, খুব শীঘ্রই স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও সরকার সেদিকে না গিয়ে দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ দিচ্ছে। এটিকে গণতান্ত্রিক ধারার উপর সরকারের অন্যায় হস্তক্ষেপ ও জুলাইয়ের চেতনার পরিপন্থী বলে মনে করেন তিনি। যারা নির্বাচনে বিপুল ভোটে হেরেছে তাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হাস্যকর বলেও মন্তব্য করেন আব্দুল হালিম। একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়া ও বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় লোকদের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়াকেও সরকারের জুলাইয়ের চেতনা বিরোধী বার্তা বলেও দাবি করেন তিনি। এ ধরনের পদক্ষেপ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান জামাতের এই নেতা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতজানু হয়ে পরাজয় স্বীকার না করা পর্যন্ত ইরান যুদ্ধবিরতিতে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। ওয়াশিংটনের হয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের 2 মধ্যস্থতাকারী দেশের পাঠানো যুদ্ধবিরতি প্রস্তাবে এই কড়া জবাব দেন তিনি। এদিকে ইরানের নিরাপত্তা পরিষদ প্রধান আলী লারিজানি ও বাজিস ফোর্সের কমান্ডার গোলাম রেজা সোলাইমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতিতে যেতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছে 2 মধ্যস্থতাকারী দেশ। তবে সর্বোচ্চ নেতা মোস্তফা খাবিরি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হার স্বীকার করা না পর্যন্ত তার দেশ যুদ্ধবিরতিতে যাবে না। এদিকে আলী লারিজানি ও রেজা সোলাইমানির মৃত্যু নিয়ে ইসরায়েলের দাবি বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। বরং দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আলী লারিজানির হাতে লেখা একটি নোট প্রকাশ করেছে, কিন্তু এটি জাতীয় নিরাপত্তা প্রধানের জীবিত থাকার প্রমাণ কিনা তা স্পষ্ট করেনি গণমাধ্যমটি। আর ইরানকে সহায়তা করতে ইউরোপের মিত্রদের পাশে না পেয়ে হতাশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুত অভিযান সমাপ্তির ইঙ্গিত দিয়েছেন তিনি। এর আগে ইরান যুদ্ধে জড়াবে না ইউরোপীয় দেশগুলো ব্রাসেলসে বৈঠকের পর আনুষ্ঠানিক বিবৃতিতে এমনটি জানিয়েছেন ইউরোপীয় নেতারা। ইরানে আগ্রাসনের জেরে পদত্যাগ করেছেন মার্কিন নিরাপত্তা সংস্থা ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের প্রধান জো কেন্ট। এদিকে যুদ্ধের 18তম দিনে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলা বাড়িয়েছে ইরান। ইউরোপীয় মিত্রদের পাশে না পেয়ে যখন ক্ষুব্ধ বিরক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তখন ইরাকে মার্কিন দূতাবাসে অন্যতম ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। হামলা হয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতারেও। ইরানের হামলায় এ পর্যন্ত 13 মার্কিন সেনা নিহত ও 2 শতাধিক আহত হয়েছে। পাল্টা ইরান ও লেবানন জুড়ে হামলা চালাচ্ছে ইসরায়েল। চলতি সপ্তাহে যুদ্ধ শেষ না হলেও খুব দ্রুতই শেষ করার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরান যুদ্ধে জড়াবে না ইউরোপীয় দেশগুলো। ব্রাসেলসে বৈঠকের পর আনুষ্ঠানিক বিবৃতিতে এমনটি জানিয়েছেন ইউরোপীয় নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বন্ধুবিহীন, ঠিক তখনই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা বাড়িয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড সদস্যরা। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ভয়াবহ রকেট ও ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। ইসরায়েলের পাশাপাশি হামলা হয়েছে সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতের তেলের ডিপোতে। টানা 2 দিন ধরে চলছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড। ইরানের হামলায় এ পর্যন্ত 2 শতাধিক মার্কিন সেনা হতাহত হয়েছে। ইরানের হামলার পর মঙ্গলবার বেশ কয়েকটি ড্রোন ও মিসাইল ভূপাতিত করার দাবি তুলে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। পূর্বাঞ্চলে আঘাত হানার আগে অন্তত 12টি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ। আমিরাতে ড্রোন হামলার পর একটি তেলের ডিপোতে আগুন ধরে যায়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানায় আমিরাত সরকার। ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাজধানী সহ আশেপাশের শহরগুলোতে কয়েক দফায় মিসাইল হামলা চালায় ইসরায়েল। মিসাইল ও স্থল হামলা অব্যাহত আছে লেবাননেও। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে ইসরায়েলি বাহিনীর ব্যাপক সংঘর্ষ চলছে।
হরমুজ প্রণালী খোলা থাকবে, তবে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জাহাজ লক্ষ্য করে হামলা চলবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যদিও যুক্তরাষ্ট্র জানিয়েছে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালীতে ইরানের তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালাবে না তারা। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন চলতি সপ্তাহে যুদ্ধ শেষ না হলেও খুব দ্রুতই ইরান যুদ্ধের ইতি টানবেন তিনি। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। যারা ভোট দেয়নি বর্তমান সরকার তাদেরও সরকার বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বলেন যে দলই করুক, যারা উপযুক্ত তাদেরই সহায়তা দেওয়া হবে। ইশরাক হোসেন আরও বলেন, প্রান্তিক পর্যায়ে যারা রয়েছে সরকার তাদের ভুলে যায়নি, সহায়তার ব্যাপ্তি আরও বাড়বে বলেও আশ্বাস দেন তিনি। জানাচ্ছেন নিয়াজ মাকতুম। দুপুরে রাজধানীর সূত্রপুর কমিউনিটি সেন্টারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গরিব ও দুস্থদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ঢাকা ৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় উপস্থিত সুবিধাভোগীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মন্ত্রী। পরে ঢাকা ৬ আসনে এই অংশে প্রায় ৫০০ মানুষের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। আমাদের সরকার গঠন করেছে ১ মাস হলো মাত্র, এর মধ্যে রমজান মাস রয়েছে, এর মধ্যে নানা ধরনের কার্যক্রমের মধ্যেও আমরা যারা প্রান্তিক পর্যায়ে যে সকল জনগোষ্ঠী রয়েছেন তাদের কথা আমরা ভুলে যাই নাই। আমরা এই ধরনের যে চ্যারিটেবল কাজ সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করে আসছে। এখন আমরা যেহেতু সরকার গঠন করেছি, আমরা এটার ব্যাপ্তিটা আরও বৃদ্ধি করতে পেরেছি। সরকারের এসব ইতিবাচক উদ্যোগ নিয়ে যারা সমালোচনা করেন তাদেরও জবাব দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। দলীয় হোক বা যাই হোক, সে যদি কোয়ালিফাই করে এটার জন্য, ফ্যামিলি কার্ডের জন্য, তাহলে সে পাবে। তো একই রূপে অবশ্যই আমরা একটা রাজনৈতিক সরকার, আমরা একটা রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা আমাদের রাজনৈতিক সংগঠনের মাধ্যমেই আমরা জনগণের যাদের এই সকল সহায়তা প্রয়োজন সেই লিস্টগুলো আমরা তৈরি করে থাকি সাধারণত। ঈদুল ফিতরের আগে আর্থিক সহায়তা পেয়ে আনন্দিত সুবিধাভোগীরা। তাদের দাবি ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। প্রধানমন্ত্রীর উপলক্ষে আমাদের সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেনের হাতে এই ঈদ উপহার পেয়েছি, বহুত খুশি হয়েছি। ভালোই লাগছে, কিন্তু আমরা যেটা সবসময় আশা করি যে বিএনপি সরকার আসলে এই গ্রুপ পরিবারগুলোকে দায়িত্ব নেবে। আমরা এখন আশা করি যে তারা যেন আমাদের পুরোপুরি দায়িত্বটাই নেয়। আমরা এতটুকুই চাই, আমার ভাইয়ের বিচারটা চাই, আর তাদের সন্ধান চাই, তাদের সাথে কি করা হয়েছিল এটা জানতে চাই। আর উনি তো বলেছেন আমাদের ঘর বাড়ি করে দেবেন, অর্থ সহায়তা দিবেন। দেখা যাক, আল্লাহ ভরসা। সারা দেশে গরিব, দুস্থ, অসহায়, গুম পরিবার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে ঈদ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিয়াজ মাকদুম, বাংলা ভিশন, ঢাকা। ঈদুল ফিতর উপলক্ষে ৪,৯৫০ জন পরিচ্ছন্নতা কর্মীকে ৫,০০০ টাকা করে অনুদান দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মঙ্গলবার নগর ভবনে পরিচ্ছন্নতা কর্মীদের হাতে চেক তুলে দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। জানান, ডিএসসিসির দায়িত্ব নেওয়ার পর এবছর বেতন বোনাস দেওয়ার মতো অবস্থা ছিল না। প্রধানমন্ত্রী তারেক রহমানের ফান্ড থেকে ব্যবস্থা করা হয়েছে। আব্দুস সালাম বলেন, যারা নিয়োগ পেয়ে কাজ করে না কিন্তু সিটি কর্পোরেশনের থেকে বেতন নেয়, আগের নিয়োগ পাওয়া সেই ধরনের স্যুট টাই পরা পরিচ্ছন্নতা কর্মীদের বিদায় করা হবে। এদিকে স্বদেশ সমাজ কল্যাণ সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫০০ সুবিধাবঞ্চিত পরিবারকে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। এ সময় তার সাথে ছিলেন ঢাকা ৭ আসনের এমপি হামিদুর রহমান হামিদ। কর্মী যারা কাজ করেন, যারা মাঠে থাকেন, তারাই শুধুমাত্র এই কাজগুলো করবেন। আর আমি যেটা পরিষ্কার বলতে চাই, পরিচ্ছন্নতার ব্যাপারে, বিদ্যুতের ব্যাপারে কোনো আপোষ নাই। আমাদের সিআই যারা আছেন প্রত্যেকটা ওয়ার্ডে বলেছি, যদি ট্রাক বেশি লাগে নেয়ার জন্য, ময়লা আবর্জনা নেয়ার জন্য বেশি দেওয়া হবে, কিন্তু কোথাও কোনো আবর্জনা পড়ে থাকতে পারবে না। আপনাকে এটা পারবেন আমাদেরকে দিতে? আমরা একটা পরিচ্ছন্ন ঢাকা চাই, পারবেন? আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী ক্লিন সিটি চায়। ক্লিন সিটি মানে আপনারা পুরা পরিষ্কার ঢাকা রাখবেন। পুরা পরিষ্কার ঢাকা আপনারা পারবেন? ইনশাল্লাহ, আমাদের এটা শপথ নিতে হবে।
পবিত্র রমজান মাসে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে তরুণদের নেতৃত্বাধীন মানবিক সংগঠন সিলভার লাইনিং অর্গানাইজেশন। রামাদান রহমান শীর্ষক ক্যাম্পেইনের অংশ হিসেবে মঙ্গলবার উত্তরা এলাকায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় সিলভার লাইনিং এর পক্ষ থেকে। বিভিন্ন সহযোগিতা নিয়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা। খাদ্য বিতরণ, শীতবস্ত্র প্রদান এবং শিক্ষা সামগ্রী বিতরণের মতো বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সিলভার লাইনিং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করে যাচ্ছে। বি সামওয়ানস সিলভার লাইনিং এই বার্তার মাধ্যমে সংগঠনটি সবাইকে মনে করিয়ে দিতে চায় ছোট ছোট ভালো কাজও মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। বাংলাদেশি মানুষদের, বেঙ্গলিদের মধ্যে রক্তে এই ইয়েটা আছে যে মানুষদেরকে হেল্প করতে চাবে, ইভেন নিজের আগে অন্য একজনকে হেল্প করবে, তারপর আরেকটা মানুষকে হেল্প করবে। আমাদের গোল শুধু হেল্প করা না, বাট এই সাহায্যের উদ্দেশ্যে একসাথে হওয়া, মানুষের পাশে থাকা আর এই ছোট ছোট এফর্ট দিয়ে সোসাইটিতে পরিবর্তন আনা। আমরা খাচ্ছি ভাত, মাংস, পোলাও, কত কিছু খাই। আমাদের কাছে মনে হয় খুবই সাধারণ এই জিনিসটা, কিন্তু যদি আপনি একবার রাস্তায় তাকায় দেখেন, দ্যাটস নট দ্য কেস অ্যাট অল। আমাদের সাথের এই মানুষগুলাই, আমরা একই এলাকায় থাকি, কিন্তু আমাদের জীবনে চলার মাঝখানে, আমাদের খাওয়ার মাঝখানে, আমাদের বাঁচার মাঝখানে এত পার্থক্য, এত ডিফারেন্সেস। অ্যান্ড এই ডিফারেন্সগুলো কার্টেল করার চেষ্টাটার ইচ্ছা থেকে আমরা মূলত আমাদের প্রতি রমজানে একটা প্রোগ্রাম আমরা অর্গানাইজ করি। ইটস কল্ড রামাদান রাহমা। সিয়াম সাধনা মানব জীবনে তার প্রভাব শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল হয়েছে। রাজধানীর একটি রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করে সৃজনশীল পাঠকের মুখপাত্র সাপ্তাহিক সময় ও কথা। আলোচনায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, সিয়াম মানুষের জীবনকে পরিশুদ্ধ করে, মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে সংযমিত হতে শিক্ষা দেয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প সচিব ওবায়দুর রহমান, বেসিক চেয়ারম্যান সাইফুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু নঈম, সাবেক অতিরিক্ত সচিব হারুনুজ্জামান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক এনায়েত উদ্দিন মোহাম্মদ কায়সার খান, টিকে গ্রুপের পরিচালক মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী কাজী ইমাম হোসেন, আবাসন ব্যবসায়ী মাহবুব আলম প্রিন্স। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির সাবেক মহাপরিচালক ডক্টর আব্দুল হাই সিদ্দিক। আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হবে। বিকেলে নাটোর এনএস কলেজ সরকারি মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো ও জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। মুসল্লি ও পথচারীদের অংশগ্রহণে ইফতার ও বিশেষ দোয়া মাহফিল হয়েছে সাভারে। উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এতে প্রধান অতিথি ছিলেন সাভার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলা ভিশনের সাভার প্রতিনিধি নজমুল হুদা শাহিন। নরসিংদীদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় এতিম ও পথশিশুদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব নরসিংদী জেলা শাখা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে অনাথ ফাউন্ডেশন। রাজধানীর যাত্রাবাড়ির দুনিয়ায় 1800 পরিবারকে এই ঈদ উপহার তুলে দেন ফাউন্ডেশনের কর্মকর্তারা। উপহার হিসেবে দেওয়া হয় পোলাওর চাল, সয়াবিন তেল, দুধ, সেমাই ও মুরগি। 2 দশকেরও বেশি সময় ধরে প্রতি ঈদের আগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলতে না পারার জন্য কোনো কূটনৈতিক ব্যর্থতা ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রিকেট বোর্ডের নির্বাচনে সরকারি হস্তক্ষেপের সমালোচনা করেন তিনি। আইসিসির সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। মানিক মাহমুদের রিপোর্ট। নিরাপত্তার কারণ দেখিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত হয় অন্তর্বর্তী সরকারের আমলে। বিশেষ করে ওই সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এ বিষয়ে ছিলেন অনমনীয়। শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলা হয়নি টাইগারদের। আবার নতুন করে আলোচনায় বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়টি। এবার নতুন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নজর এ বিষয়টির দিকে।
বিশ্বকাপ ক্রিকেটে কেন আমরা খেলতে যেতে পারিনি বা কেন আমাদের ক্রীড়া কূটনীতির অভাব কোথায় ছিল, আমাদের এই বিষয়গুলো অবশ্যই খতিয়ে দেখা উচিত এবং এটি নিয়ে আমি হয়তোবা ঈদের পরে আমি একটি তদন্ত কমিটি করে দিব এবং সেই তদন্ত কমিটির পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী ব্যবস্থা নিব এবং আমাদের কাছে মনে হয় যে ক্রীড়া কূটনীতিটি আমরা আরও বেশি জোরদার করা উচিত। শুধু বিশ্বকাপ ক্রিকেট নয়, ফের ময়নাতদন্ত হবে ক্রিকেট বোর্ডের নির্বাচনও। সম্প্রতি বোর্ড গঠন নিয়ে এনএসসির পদক্ষেপে তৈরি হয়েছে নতুন আশঙ্কার। তবে তদন্ত কমিটির রিপোর্টের অপেক্ষায় প্রতিমন্ত্রী। এই অভিযোগগুলোর একদম নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং সেই তদন্ত হওয়ার পরিপ্রেক্ষিতে আমি আশা করি সেই প্রতিবেদন আমার কাছে আসার পরে আমরা আমাদের যারা এই তদন্ত কমিটির সাথে রয়েছেন তাদের সাথে কথা বলে এবং আমি আইসিসির সাথে কথা বলে নিজে কথা বলে তারপরে পরবর্তী পদক্ষেপ নেব। প্রতিমন্ত্রী জানান, খতিয়ে দেখা হবে সংবাদ মাধ্যমের সাথে বিসিবির দূরত্ব আর বোর্ডের পরিচালকদের মধ্যকার কোন্দল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব। ক্রাউন সেভেন শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ছুটির দিনেও সচিবালয়ে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার বৈঠকে নারী নির্যাতনের বিচারে গুরুত্ব, কৃষিকার্ড বিতরণের পরীক্ষামূলক উদ্বোধন পহেলা বৈশাখে টাঙ্গাইল থেকে। ট্রেন বাসে ঘরমুখো মানুষের ভিড়, নৌপথেও ফিরছেন অনেকে, যানজটের জায়গাগুলো মনিটর করছে সরকার, কাটছেই না জ্বালানি সংকট। দেশে আর কারো আধিপত্য মানবে না জনগণ, মন্তব্য জামাত আমিরের। নির্বাচনে পরাজিতদের প্রশাসক নিয়োগ দিচ্ছে বিএনপি, অভিযোগ সংবাদ সম্মেলনে। হামলাকারীরা পরাজয় না মানা পর্যন্ত যুদ্ধবিরতি নয়, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে নাকচ মোজতবা খামেনির। লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।